হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে। নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো ব্যবসায় উদ্যোগ বইয়ের তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান নিয়ে। বন্ধুরা, আত্মকর্মসংস্থান অধ্যায়ের এটি আমার প্রথম লেকচার। তো আমার সাথে থাকো। তোমরা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে এসে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তুমি আমাদের প্রত্যেকটি আপডেটেড ভিডিও আগে পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করি। বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি আত্মকর্মসংস্থান সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন এখানে লিখে রেখেছি। তো আজকে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো কিন্তু এইখানে দেখো আলোচ্যসূচি হিসাবে আমি লিখে রেখেছি। আজকে আলোচ্যসূচি হচ্ছে আত্মকর্মসংস্থানের ধারণা এবং আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম লেকচার এবং এই আত্মকর্মসংস্থানের এই অধ্যায়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন হয়তো প্রশ্ন আসতে পারে এই অধ্যায়টি এতখানি গুরুত্বপূর্ণ, কারণ দেখা গেছে যে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোতে বেশ কয়েকবার আত্মকর্মসংস্থানগুলো সম্পর্কে বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে, এর পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্ন তো এসেছেই। তো বন্ধুরা, এই অধ্যায়টি সংক্রান্ত তোমাদের ভালো একটা নলেজ থাকা লাগবে, কারণ তোমাদের এই বইটির নাম হচ্ছে ব্যবসা উদ্যোগ। তো এই ব্যবসা উদ্যোগ বইটি তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমাদের আত্মকর্মসংস্থান সংক্রান্ত একটা ভালো ধারণা থাকা লাগবে। তো প্রাথমিক অবস্থায় যেহেতু ওই অধ্যায়টার নাম হচ্ছে আত্মকর্মসংস্থান, তো প্রশ্ন জাগতে পারে যে আসলে আত্মকর্মসংস্থানটা কী। তো আত্মকর্মসংস্থান হচ্ছে, দেখো আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি যে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে। আমি আবারও বলছি বন্ধুরা, যে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে। সংজ্ঞা থেকেই বুঝতে পারতেছি যে ব্যক্তি বা হয়তো যুবক, সাধারণত এই আত্মকর্মসংস্থানের যুবকরাই জড়িত থাকে, তবে যে কোনো বয়সের মানুষরাই আত্মকর্মসংস্থানের সাথে জড়িত থাকতে পারে। তো আত্মকর্মসংস্থানের যদি সংজ্ঞাটা আমরা খেয়াল করি তাহলে সেখানে দেখতে পাই যে কর্মসংস্থানের নিজের জন্য সৃষ্টি করে। তো বন্ধুরা, এখানে তোমাদের বইতে প্রথম যে পৃষ্ঠায় সেইখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। সেখানে আমাদের অর্থনীতিতে কৃষি খাতের অবদান, আমাদের অর্থনীতিতে শিল্প খাতের অবদান বা সেবা খাতের অবদান, এগুলো সংক্রান্ত কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। এই পার্সেন্টেজগুলো নিয়ে বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। তোমরা এই পার্সেন্টেজগুলো মনে রাখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের বইতে যেইটা নিয়ে আলোচনা করা হয়েছে যে আত্মকর্মসংস্থান আর ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্যটা কী। বন্ধুরা, আত্মকর্মসংস্থানটা হচ্ছে যে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা, আর ব্যবসায় উদ্যোগটা হচ্ছে যখন কিনা ঝুঁকি আছে জেনেও দৃঢ় মনোবল নিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কর্মপ্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তো ব্যবসায় উদ্যোগ বা আত্মকর্মসংস্থানের মধ্যে মূল পার্থক্যটা কী? আত্মকর্মসংস্থান নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা, আর ব্যবসায় উদ্যোগ বা ব্যবসায় উদ্যোক্তা, একজন উদ্যোক্তা কিন্তু তার নিজের জন্য শুধুমাত্র কর্মসংস্থানের সৃষ্টি করে না, অর্থাৎ সে আরও অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে। তা তখনই কিন্তু একজন উদ্যোক্তা মানে সফল উদ্যোক্তা হিসাবে পরিগণিত হয়। আর একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি যদি কিনা সে উদ্যোক্তা হতে চায়, তাহলে তার নিজের যেই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সেখানে যদি সে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাহলে সেক্ষেত্রে সেও একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারে। তাহলে উদ্যোক্তা একটু বড় ধারণা, আত্মকর্মসংস্থান হচ্ছে তার চেয়ে একটু নিচের ধারণা। তবে আত্মকর্মসংস্থানের সাথে উদ্যোক্তার ধারণাটি ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের বিষয়টি বুঝাতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আত্মকর্মসংস্থানের যে আলোচনাটা করলাম তার পরের অংশটুকু, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে যে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। বন্ধুরা, তোমাদের এই বইটিতে প্রচুর পরিমাণের বাস্তব উদাহরণ দিয়ে এই অধ্যায়টিকে সাজানো হয়েছে এবং এই বাস্তব উদাহরণগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে আমি মনে করি যে তোমাদেরকে আত্মকর্মসংস্থান পাশাপাশি আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা এগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা যদি তোমরা বুঝতে চাও তাহলে সেক্ষেত্রে
আগে বুঝতে হবে যে কর্মসংস্থান প্রধানত কত প্রকার। কর্মসংস্থান এখানে দেখো আমি লিখে রেখেছি, কর্মসংস্থান হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে মজুরি বা বেতন ভিত্তিক চাকুরি, আত্মকর্মসংস্থান, আরেকটা হচ্ছে ব্যবসা। বন্ধুরা মজুরি বা বেতন ভিত্তিক চাকরিটা হচ্ছে তোমরা জানো যে চাকরি অর্থাৎ অন্যের অধীনে কাজ করা, এটা নির্দিষ্ট বেতনের বিনিময়ে অথবা দৈনিক মজুরির বিনিময়ে অন্যের অধীনে কাজ চাকরি এটা। এরপরে হচ্ছে আত্মকর্মসংস্থান অর্থাৎ নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা, অথবা বন্ধুরা যে ব্যবসা অর্থাৎ ব্যবসা কি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। এই হচ্ছে সাধারণত আমাদের দেশে এই 3 ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করা হয়। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় অংশটা অর্থাৎ আত্মকর্মসংস্থান, এই আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা নিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তাটা এত বেশি যা বলার অপেক্ষা রাখে না। জানো তোমরা যে বর্তমান সময়ে চাকরি একটা সোনার হরিণে পরিণত হয়েছে, স্পেশালি সরকারি চাকরি পাওয়াটা, এবং চাকরিতে কিন্তু দেখা গেছে যে বেতনও অনেকটা কম। সেই হিসাবে দেখা গেছে যে সব শিক্ষিত যুবকদের চাকরি দেওয়াটা সম্ভব হয় না দেশের সরকারের পক্ষে, পাশাপাশি বেসরকারি সংস্থাদের পক্ষেও সবার চাকরি দেওয়াটা সম্ভব হয় না। তখন একটা যুবক কী করবে সেক্ষেত্রে? সে কি সারা জীবন বেকার থাকবে? না, তা সে যদি বেকার না থেকে দেখা গেছে যে প্রশিক্ষণ নিয়ে তো উপযুক্ত ক্ষেত্রে অথবা সে যেই বিষয়ে দক্ষ সেই বিষয়ে যদি বা সে যে বিষয়ে আগ্রহ সেই বিষয়ে যদি সে নিজে কর্মসংস্থানটা সৃষ্টি করে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেশেরও ভালো, দশেরও ভালো। অর্থাৎ এক্ষেত্রেও আমরা বুঝতে পারতেছি যে আত্মকর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশের অর্থনীতির জন্য, এবং আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তাটা অনেক। বন্ধুরা অনেক সময় দেখা গেছে যে চাকরিতে বেতন কম, তো প্রাথমিক অবস্থায় আত্মকর্মসংস্থানের আয়টাও যদি কম হয়, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে কর্মসংস্থান মানে আত্মকর্মসংস্থানে তাদের আয়টা ধীরে ধীরে বাড়তে থাকে। একটা সময় চাকরির চেয়ে 2 গুণ বা 3 গুণ বেশি সে আয় করতে পারে যদি কিনা ধৈর্য ধরে তার কর্মসংস্থান সে মানে আত্মকর্মসংস্থান সে তার কর্মসংস্থানটা সে চালিয়ে যায়। এরপরে বন্ধুরা দেখো যে বর্তমান সময়ে দেশের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা এখন ব্যাপকভাবে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এদেশে কিন্তু জনসংখ্যা এক প্রকারের বিস্ফোরণও বলতে পারি আমরা। সেই হিসাবে তারা দেখা গেছে যে চাকরিতে ঢুকতে না পেরে তারা হতাশায় লিপ্ত হয়। এমন অবস্থায় যুবকরা চাইলে আত্মকর্মসংস্থানে যুক্ত হতে পারে, নিজের কর্মসংস্থান সৃষ্টি করে তারা স্বাবলম্বী হতে পারে। তারা ফুল চাষ করতে পারে, তারা নিজেরা অন্যান্য ফসলের চাষ করতে পারে, মৎস্য চাষ করতে পারে। এভাবে তারা নিজেদের কর্মসংস্থানের সৃষ্টি নিজেরাই করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে কিন্তু সরকার বর্তমান সময়ে যে ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করেছে, এবং দিন দিন বাংলাদেশে আত্মকর্মসংস্থানকারী যুবকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আর যদি যুবকরা যদি আত্মকর্মসংস্থানে লিপ্ত না হয়, তাহলে দেখা গেছে তারা হতাশায় লিপ্ত হবে এবং তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। সরকার এই প্রয়োজনীয়তাটা অনুধাবন করতে পেরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু কর্মকাণ্ড তারা উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে যুব উন্নয়ন নামে একটা সংস্থা আছে, যে সংস্থা অধীনে এখন বিভিন্ন ধরনের ট্রেনিং করা যায়, এবং সেই ট্রেনিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানে তারা উদ্বুদ্ধ হতে পারে এবং আত্মকর্মসংস্থানে তারা বলীয়ান হয়ে তারা নিজেদের স্বাবলম্বী করতে পারে। তো বন্ধুরা সার্বিকভাবে আমার আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে আত্মকর্মসংস্থান অত্যন্ত প্রয়োজনীয় একটি দেশের জন্য, এবং সেই দেশের এবং দেশের ভালোর জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বর্তমানে বাংলাদেশে। তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি তোমাদেরকে আমার আলোচ্য সূচির যে আত্মকর্মসংস্থানের ধারণা এবং আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বোঝাতে পেরেছি। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা আমরা এই নতুন চ্যানেলটি গ্রো করার জন্য আমাদের সাহায্য করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আমাদেরকে গ্রো হতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।